আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। আজকের আরো একটি অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি আরমান স্যার শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে আছি। আজকে আমাদের সমাস নিয়ে তৃতীয় ও শেষ পর্বের ক্লাসে আমরা আজকে যেই জিনিসগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, প্রাদি সমাস, নিত্য সমাস। অর্থাৎ সমাস সম্পর্কে আমাদের যতটুকু বাকি ছিল ইনশাআল্লাহ আজকে সবটুকু নিয়েই আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, তাহলে ইনশাআল্লাহ আজকে টপিকটি নিয়ে তোমাদের বিন্দু মাত্র কোনো ঝামেলা থাকবে না। তো আমাদের এই লাইভ ক্লাসটি আজকে হচ্ছে তোমাদের সকলের সাথে। তো আশা করছি যে তোমরা সবাই আমাদের ক্লাসটি মনোযোগ সহকারে দেখো, তাহলে ইনশাআল্লাহ আজকে এই চারটা পাঁচটা সমাস নিয়ে তোমাদের বিন্দু মাত্র কোনো ঝামেলা থাকবে না। ইতোমধ্যেই আমাদের দুটি ক্লাস হয়ে গেছে সমাসের উপর, আমাদের পেজের মধ্যে দেওয়া আছে, তোমরা সেখান থেকে বিগত ক্লাসগুলো দেখবে এবং হচ্ছে আমাদের এই লাইভ ক্লাসটি সকল বন্ধুদের শেয়ার করে দাও, যাতে সবাই আজকের ক্লাসটি করে খুবই উপকৃত হতে পারে এবং আমাদের সাথে যুক্ত হও। তাহলে ইনশাআল্লাহ আশা করছি এই কয়েকটা সমাস নিয়ে তোমাদের বিন্দু মাত্র কোনো ঝামেলা ইনশাআল্লাহ থাকবে না। তো আমি আমার ভিডিও শেয়ার করে দিয়েছি, তুমিও তোমার ফ্রেন্ডদের আমাদের এই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে সকলে আমাদের ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। তাই আশা করছি আমার সাউন্ড তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ এবং আমাকে দেখতে পাচ্ছ, সবকিছু ঠিকঠাক আছে আশা করছি। তাহলে আমাদের ক্লাস শুরু করতে আর কোনো সমস্যা নেই শিক্ষার্থীরা। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাচ্ছি। আজকে একসাথে দুটো ক্লাস হয়েছিল, কিছুক্ষণ আগে আমাদের বাংলা ক্লাস হয়েছিল এবং এখন হচ্ছে সরি আইসিটি ক্লাস হয়েছিল, এখন আমাদের বাংলা ক্লাসটি হচ্ছে। তো যারা এখনো যুক্ত হও নাই খুব দ্রুত যুক্ত হয়ে যাও, ইনশাল্লাহ আমরা এখন ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো কথা আর না বাড়িয়ে আজকে আমাদের প্রত্যেকটি সমাস আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করব, যাতে তোমাদের বিন্দু মাত্র এই সমাস নিয়ে কোনো ভয় না থাকে। তো খেয়াল করবে শিক্ষার্থীরা, তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলো বা ইন্টার পরীক্ষা বলো, প্রত্যেকটা পরীক্ষায় এই সমাস জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে আমাদের সমাসের দুটো ক্লাস হয়ে গেছে, আজকে তৃতীয় এবং শেষ ক্লাস, এবং আজকের ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ সমাস নিয়ে আমাদের সামগ্রিক আলোচনা আমরা শেষ করব। তো খেয়াল করবে, আশা করছি স্ক্রিনটি তোমরা দেখতে পাচ্ছ এবং আমাকেও দেখতে পাচ্ছ, আমার সাউন্ড তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। তাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে, ইনশাআল্লাহ প্রত্যেকের আনসার আমি ভালোভাবে দেখার চেষ্টা করব। তাই কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। তো খেয়াল করো শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা প্রথমত আলোচনা করব হচ্ছে তৎপুরুষ সমাস নিয়ে। হ্যাঁ, তৎপুরুষ সমাসটা কি? আমরা প্রথমত মেইনলি আমাদের তিনটা সমাস নিয়ে আগে বেশি আলোচনা করতে হবে, তৎপুরুষ, দ্বিগু আর বহুব্রীহি। এবং এই তৎপুরুষের অনেকগুলো প্রকারভেদ আছে, প্রত্যেকটি আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করব। কারণ তোমার পরীক্ষা কি আসে, পরীক্ষা একটা শব্দ দেওয়া থাকে এবং বলে এটা ব্যাস বাক্য তৈরি করো এবং সেটা কোন সমাস সেটা নির্ণয় করো। তোমাদের রিটেনেও কিন্তু সমাজ থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রিটেনেও কিন্তু এই সমাজ থেকে কোশ্চেন আসতে পারে। তাই তোমার সমাজ সম্পর্কে এবং ব্যাস বাক্য সম্পর্কে পরিপূর্ণ ধারণা তোমার যদি না থাকে, তাহলে তুমি কিছুই করতে পারবে না শিক্ষার্থীরা। তো আশা করছি আজকে লাইভ ক্লাসে তোমাদের খুবই ভালো লাগবে। যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, তাহলে এই সমাজগুলো নিয়ে তোমাদের বিন্দু মাত্র কোনো ভয় ইনশাল্লাহ থাকবে না শিক্ষার্থীরা। তো আশা করছি আমার সাউন্ড ক্লিয়ারলি তোমরা শুনতে পাচ্ছ এবং আমাকে দেখতে পাচ্ছ। যারা এখন আমাদের ভিডিও শেয়ার দাও নাই, খুব দ্রুত শেয়ার দিয়ে দাও, যাতে তোমার সকল বন্ধুরা আমাদের ক্লাসটি করে খুবই উপকৃত হতে পারে। আচ্ছা, অনেকেই দেখছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই তৎপুরুষ সমাজটা কি ভাইয়া? তো দেখো, তৎপুরুষ সমাস খেয়াল করবে, ব্যাস বাক্যে যদি বিভক্তি থাকে, ভাইয়া বিভক্তি কি আমি একটু পরেই বলছি, ব্যাস বাক্যে বিভক্তি থাকবে এবং সমস্ত পদে পূর্ব পদের বিভক্তি অর্থাৎ আগের যে বিভক্তি থাকে সেটা লোপ পেয়ে যায়। কিভাবে দেখো আমি দেখাচ্ছি। এবং আরেকটি জিনিস মনে রাখবে, যেটা প্রথম ক্লাসে বলেছিলাম, যে তৎপুরুষ সমাসে পরপদের অর্থটাই প্রাধান্য পায়, পরপদের অর্থটাই এখানে প্রধান হয়। আমি এক্সাম্পল সহকারে দেখাচ্ছি। যেমন দেখো, গুরুকে ভক্তি হয়ে গেছে গুরু ভক্তি। খেয়াল করো, গুরুকে ভক্তি হয়ে গেছে গুরু ভক্তি। তাহলে দেখো, ব্যাস বাক্যের মধ্যে একটা কে, কে হচ্ছে একটা বিভক্তি, কে হচ্ছে একটা বিভক্তি। তো এই বিভক্তি দেখো সমস্ত পদে নাই হয়ে গেছে, এখানে যে কে কথাটা ছিল এখানে নাই হয়ে গেছে, তাহলে বিভক্তি লোপ পায়। এবং তোমার এখানে গুরু ভক্তি বলতে শিক্ষককে বোঝাচ্ছে না গুরুকে ভক্তি করা বোঝাচ্ছে? তাহলে এই গুরু ভক্তি বলতে আসলে তোমার কি শিক্ষককে ভক্তি করা বোঝাচ্ছে। অর্থাৎ গুরু ভক্তি এই শব্দটির মাধ্যমে গুরুকে যে ভক্তি করা হয় সেই ভক্তিটাকে, এই অর্থটা এখানে প্রাধান্য পাচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি বলি রাজার পুত্র হয়ে যায় রাজপুত্র, তাহলে দেখো এই যে রাজার এখানে র, র হচ্ছে একটা ষষ্ঠী বিভক্তি।
আমি বিভক্তি নিয়ে একটু পরেই বলছি তোমাদের বিভক্তিগুলো কিভাবে মনে রাখা যায়। তো এই র হচ্ছে একটা ষষ্ঠী বিভক্তি, কিন্তু দেখো এখানে সেই বিভক্তিটা নাই হয়ে গেছে। তাহলে দেখো এই ষষ্ঠী বিভক্তি ছিল, এখন নাই, তাহলে বিভক্তি ছিল কিন্তু সমস্ত পদে সেই বিভক্তিটা লোপ পেয়ে যাবে। আর এই রাজার পুত্র অর্থাৎ রাজপুত্র দিয়ে কি রাজাকে বোঝায় নাকি তার পুত্রকে বোঝায়? তাহলে রাজপুত্র দিয়ে কিন্তু তার পুত্রটাকে বোঝাচ্ছে। অর্থাৎ এই তৎপুরুষ সমাসে পরপদের অর্থের প্রাধান্য বেশি, অর্থাৎ পরপদের অর্থটা এখানে তোমার প্রাধান্য পায় এবং মনে রাখবে বিভক্তি লোপ পায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে যে সমাসের বিভক্তি সমস্ত পদে লোপ পায় এবং তোমার পরপদের অর্থ প্রাধান্য থাকে, সেটাকে আমরা চোখ বন্ধ করে সেটাকে বলবো হচ্ছে তৎপুরুষ সমাস। তো এখন শিক্ষার্থীরা আমরা যেটা দেখবো যে তৎপুরুষ সমাসের অনেকগুলো প্রকারভেদ আছে। আমরা প্রত্যেকটা প্রকারভেদ নিয়ে আজকে আলোচনা করব যে তৎপুরুষ সমাস যে যে প্রকারভেদ, যে দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী, পঞ্চমী, সপ্তমী, উপপদ, নও, অলুক, প্রতিটি সমাস আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করব, যেখানে তোমরা খুব ভালোভাবে এই সমাসগুলো বুঝতে পারবে। আশা করি কারো কোনো বিন্দু মাত্র সমস্যা হবে না শিক্ষার্থীরা। তো খেয়াল করবে, আমরা সে আলোচনা চলে যাচ্ছি। তার আগে দেখি তোমরা কি কি কমেন্ট করছো, একটু দেখে নিচ্ছি শিক্ষার্থীরা, অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে। সুমন ফরাইজি ভাই লাইক করেছে। ওকে, তারপর হচ্ছে একটু সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে, আমরা দেখে নিচ্ছি। সুমন ফরাইজি, ধন্যবাদ ভাই, আপনার ক্লাসগুলো খুবই সুন্দর হয়, আমি দেখি খুবই ভালো হয়। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা যেটি দেখবো যে তৎপুরুষ সমাসের প্রকারভেদ গুলো আমরা একবারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করব, যাতে তোমাদের সেই এই সমাস নিয়ে বিন্দু মাত্র কোনো ঝামেলা না থাকে। আচ্ছা, তো এখন শিক্ষার্থীরা যেটি বলছিলাম যে আমরা আগে বিভক্তি সম্পর্কে একটু জেনে নেই, যে বিভক্তিটা কিভাবে আমরা জাস্টিফাই করব সেই সম্পর্কে একটু দেখে নেই। তো আমরা মূলত এখন তৎপুরুষ সমাসে আছি। তৎপুরুষ সমাস দ্বিতীয় থেকে সপ্তমী, আমি প্রথম বিভক্তি নিয়ে আলোচনা করব না, যেহেতু আমার প্রথম বিভক্তি লাগতেছে না। আমাদের তৎপুরুষ সমাসে যেটা লাগবে শিক্ষার্থীরা, আমি সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখাবো তোমাদের। তো দ্বিতীয় তৎপুরুষ বা দ্বিতীয় বিভক্তিতে কি কি আছে আমরা সেটি দেখবো, তারপর তৃতীয় বিভক্তিতে কি কি থাকে সেটি দেখবো, চতুর্থী বিভক্তিতে কি কি থাকে সেটি দেখবো, তারপর পঞ্চমী বিভক্তিতে কি কি থাকে সেটি দেখবো, ষষ্ঠী এবং হচ্ছে সপ্তমী। তো ভাই বিভক্তিটা কি? বিভক্তি হচ্ছে যে একটা শব্দের প্রিপোজিশন হিসেবে কাজ করে, অনুসর্গের মতো কাজ করে কিছুটা। যেমন দেখো দ্বিতীয় বিভক্তি, আমাকে, কে, রে, এ রে, এগুলো যদি থাকে তাহলে দ্বিতীয় বিভক্তি। এই দ্বিতীয় বিভক্তির মধ্যে মাঝে মাঝে থাকে হচ্ছে ব্যাপিয়া, ব্যাপিয়া কথাটা থাকতে পারে, ব্যাপিয়া থাকলেও সেটা দ্বিতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তির মধ্যে যেটা থাকে দ্বারা, দিয়া, কর্তৃক, আমরা শব্দের মাঝে প্রায় ব্যবহার করি দ্বারা, দিয়া, কর্তৃক। এই বিভক্তি তোমার আমরা তোমাদের দেখাচ্ছি, বিভক্তিটা দেখাচ্ছি কেন, বিভক্তি দেখাচ্ছি কারণ এই বিভক্তির সাথে তৎপুরুষ সমাসের একটা সম্পর্ক আছে। দ্বারা, দিয়া, কর্তৃক যদি থাকে তাহলে সেটি হচ্ছে তৃতীয় বিভক্তি। দ্বারা দিয়া কোনো শব্দ যদি দ্বারা, দিয়া, কর্তৃক থাকে তাহলে সেটা তৃতীয় বিভক্তি। তারপর তোমার কোন শব্দ যদি যে তোমার কে রে, এ রে, এগুলো যদি থাকে কে রে, এ রে, এবং আবার এই দ্বিতীয় আর চতুর্থের মধ্যে একটা মিল আছে এবং কে রে, এ রে এবং জন্য বা নিমিত্ত সেই অর্থে বোঝায়, তাহলে সেটি হচ্ছে চতুর্থী বিভক্তি। একটু পার্থক্য আছে দ্বিতীয় আর চতুর্থীর মধ্যে, সেটা আমরা ব্যবহারের ক্ষেত্রে গেলে দেখবো। পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে, থেকে, চেয়ে, এগুলো ক্লাস 9 6 7 থাকতো আমরা পড়ছিলাম, হতে, থেকে, চেয়ে, যেটা আমরা ইংলিশে বলি ফর্ম। তারপর ষষ্ঠী বিভক্তি হচ্ছে র, এ, যেমন আমার, তোমার, র, এ, কোন শব্দের সাথে যদি র বা এর যুক্ত থাকে সেটা ষষ্ঠী বিভক্তি। তারপর কোন সপ্তমী বিভক্তি হচ্ছে সেই বিভক্তি যে কোনো শব্দের সাথে যদি এ, অন্তস্তীয়, তে এগুলো থাকে তাহলে সেগুলো হচ্ছে সপ্তমী বিভক্তি। তো এভাবে আমরা কি করতে পারি, আমরা এভাবে তোমার বিভক্তিগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি শিক্ষার্থীরা। তো আশা করছি আমরা বিভক্তিগুলো জেনে গেছি। এখন চলো আমরা হচ্ছে এগুলোর একবারে ডিটেইলসে আমরা জানবো। রাজন হক, ওয়ালাইকুম আসসালাম ভাই, সালাম দিয়েছে, অসংখ্য ধন্যবাদ ভাই। আচ্ছা, তো দেখো আমরা যেটি বলছিলাম যে আমাদের বিভক্তিগুলো যদি আমরা জানি তাহলে আমরা যেটি করতে পারবো, আমরা যদি বিভক্তিগুলো জানি তাহলে যেটি করতে পারবো, দেখো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা তৎপুরুষ সমাস অনেকাংশ প্রায় এই বিভক্তিগুলো যদি জানি তাহলে আমার তৎপুরুষ সমাস অর্ধেক শেষ। কিভাবে দেখাচ্ছি আমি, আমার তৎপুরুষ সমাস অর্ধেক শেষ, কিভাবে আমাদের অর্ধেক শেষ হবে সেটি দেখাচ্ছি, খেয়াল করবে। তো এই কয়েকটা বিভক্তি তুমি কষ্ট করে একটু কি করতে হবে, মুখস্থ করতে হবে। তো এই কয়েকটা জিনিস যদি তোমার মুখস্থ থাকে তাহলে আর কোনো সমস্যাই তোমার থাকবে না। তো দেখো আমরা যেটি করব সেটি হচ্ছে যে আমরা প্রথমত তৃতীয় বিভক্তি, তো দেখো আমি এখানে বলছি যে দ্বিতীয় বিভক্তিতে কি কি থাকে, কে রে, এ রে বা ব্যাপিয়া, এই কথাগুলো যদি থাকে ইত্যাদিরা, মানে কে রে,
এরে বা ব্যাপিয়া এই কথাগুলো থাকলে সেটাকে বলবো আমরা দ্বিতীয় তৎপুরুষ অথবা কর্ম তৎপুরুষ। যেমন দেখো কিন্তু সমস্ত পদে এই জিনিসগুলো থাকবে না। যেমন দেখো দেশকে ভাগ হয়ে গেছে দেশ ভাগ, বিপদকে আপন্ন হয়ে গেছে বিপদ আপন্ন, চিরকাল ব্যাপিয়া সুখী চিরসখী, তারপর রথকে চালন হয়ে গেছে রথ চালন। তাহলে দেখো এখানে কে, তারপর হচ্ছে তোমার ব্যাপিয়া, এই জিনিসগুলো যদি থাকে এবং সমস্ত পদে এই জিনিসগুলো যদি লোপ পায় তাহলে সেটাকে বলবো আমরা দ্বিতীয়া তৎপুরুষ। আশা করছি বুঝতে পারছো। অর্থাৎ দ্বিতীয় বিভক্তিগুলো যদি থাকে এবং ব্যাপিয়া অথবা ব্যাপিয়া কথাটাও যদি থাকে এবং সেটা যদি সমস্ত পদে লোপ পেয়ে যায় সেটাকে বলবো আমরা দ্বিতীয়া তৎপুরুষ। আশা করছি বুঝতে পারছো। যেমন দেশ ভাগ বলতে দেশকে বোঝাচ্ছে না, দেশকে ভাগ করা বোঝাচ্ছে। বিপদাপন্ন, এখানে বিপদ যে কাছাকাছি আসতেছে সেটাকে বোঝাচ্ছে। চির সুখী অর্থাৎ সে যে সবসময় সুখী থাকে সেই জিনিসটাকে বোঝাচ্ছে। রথ চালন বলতে এখানে রথটা যে চলতেছে, রথ মানে একটা গাড়ির মতো আর কি, তো সেটা যে চলতেছে সেই জিনিসটাকে বোঝাচ্ছে। আশা করছি বুঝতে পারছো। এবার দেখো তৃতীয়া বা করণ তৎপুরুষ। তৃতীয় বিভক্তিগুলো যদি আমরা জানি তাহলে তৃতীয় তৎপুরুষ কোনো ব্যাপার না। যেমন তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, এগুলো ব্যাস বাক্যের মধ্যে থাকবে এবং এগুলো যদি লোপ পেয়ে যায় সেটাকে বলবো আমরা তৃতীয়া বা করণ তৎপুরুষ। যেমন মন দিয়ে গড়া মন গড়া, শ্রম দ্বারা লব্ধ শ্রম লব্ধ, জন দ্বারা শূন্য জনশূন্য, রাজা কর্তৃক দত্ত রাজা দত্ত। তো এই যে দ্বারা দিয়া কর্তৃক এগুলো ব্যাস বাক্যে থাকবে কিন্তু এগুলো সমস্ত পদে থাকবে না, তবে এটি তৃতীয়া তৎপুরুষ হয়ে থাকে। তারপর দেখো তারপর চতুর্থী বা সম্প্রদান তৎপুরুষ। এটি কেমন দেখো, চতুর্থী বা সম্প্রদান তৎপুরুষের মধ্যে যেটা বলছে, এখন অনেকে বলতে পারে ভাই এখানে তো দ্বিতীয় তৎপুরুষও আছে কিন্তু, বা দ্বিতীয় বিভক্তিও আছে। তো খেয়াল করবে দ্বিতীয় বিভক্তিতে নর্মালি কথাবার্তা বোঝায়, কিন্তু চতুর্থী বিভক্তির মধ্যে খেয়াল করবে এটার একটা নাম সম্প্রদান, কারণ এটার সাথে কারকের একটা সম্পর্ক থাকে। তো খেয়াল করবে চতুর্থী বা সম্প্রদান তৎপুরুষের মধ্যে কেরের তো থাকেই, কিন্তু সেটা জন্য বা নিমিত্ত বা দান করা, দেখো শ্রদ্ধা স্নেহ বা দান করা বোঝাবে। এই চতুর্থী বিভক্তির মধ্যে বা চতুর্থী বা সম্প্রদান তৎপুরুষের মধ্যে শ্রদ্ধা করা বা স্নেহ করা অথবা দান করা এই জিনিসগুলা বোঝাবে। যেমন যে গুরুকে ভক্তি গুরু ভক্তি, দানের জন্য নিমিত্ত পত্র দান পত্র, বিয়ের জন্য পাগলা বিয়ে পাগলা, রান্নার নিমিত্তে ঘর রান্নাঘর। তাহলে দেখো এগুলো ব্যাস বাক্যের মধ্যে কি কি থাকে, গুরুকে এই যে তোমার কে থাকে, জন্য থাকে, নিমিত্ত, অর্থাৎ এগুলো দিয়ে তোমার জন্য বোঝায়, কারণ বোঝায় অথবা দান করা বোঝায়। তো এই জিনিসগুলো যদি থাকে তাহলে সেটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ এবং এটি সমস্ত পদে কিছুই থাকে না। তারপর পঞ্চমী তৎপুরুষের মধ্যে হতে থেকে চেয়ে এই জিনিসগুলো থাকে। তো হতে থেকে চেয়ে ব্যাস বাক্যের মধ্যে থাকবে এবং সমস্ত পদে এই জিনিসগুলো থাকবে না। যদি এমন হয় তাহলে সেটি হচ্ছে পঞ্চমী তৎপুরুষ। আশা করছি বুঝা গেছে। যে তোমার বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত, একটু সময় নিচ্ছি, বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত, একটু সময় নিচ্ছি, একটু সময় নিচ্ছি শিক্ষার্থীরা। একটু সময় নিচ্ছি শিক্ষার্থীরা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম দেখো শিক্ষার্থীরা, যে পঞ্চমী তৎপুরুষ, একটু সময় নিচ্ছি শিক্ষার্থীরা। সিফাত ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমাদের সাথে জুমে যুক্ত হয়েছেন। আচ্ছা, তো যেটি বলছিলাম তোমাদের, খেয়াল করো শিক্ষার্থীরা, যে পঞ্চমী তৎপুরুষ হতে থেকে চেয়ে এই কথাগুলো যদি থাকে তাহলে সেটি হচ্ছে পঞ্চমী তৎপুরুষ এবং সেটি সমস্ত পদে কি হবে, সমস্ত পদে সেটি লোপ পাবে অর্থাৎ বাদ হয়ে যাবে। তাহলে তোমার এই তৎপুরুষ সমাজ হচ্ছে সেটাই যেটা তোমার ব্যাস বাক্যের মধ্যে থাকে কিন্তু তোমার সমস্ত পদে থাকে না, সেটাই হচ্ছে তৎপুরুষ সমাস। তো জাস্ট তোমার বিভক্তিগুলো চিনতে হবে। ঠিক একইভাবে আমরা যদি দেখি যে তোমার ষষ্ঠী বা সম্বন্ধ তৎপুরুষ, এটা হচ্ছে তোমার কি ষষ্ঠী বিভক্তি গুলা থাকবে অর্থাৎ র বা এর এই জিনিসগুলো থাকবে। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে খুবই ভালোভাবে, যে রাজার স্থলে রাজ হয় আবার পিতার স্থলে পিতৃ হয়। ব্যাস বাক্যে যদি রাজা থাকে তাহলে সেটা রাজ হয়ে যায়, আবার যদি পিতা থাকে তাহলে সেটা পিতৃ হয়ে যায়, আবার মাতা থাকলে সেটা মাতৃ হয়ে যায়। যেমন রাজার পুত্র হয়ে গেছে রাজপুত্র, পিতার আজ্ঞা হয়ে গেছে পিতৃ আজ্ঞা, মাতার আজ্ঞা মাতৃ আজ্ঞা, দলের নেতা দলনেতা। তো ব্যাপারটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষে র বা এর থাকবে এবং সেগুলো সমস্ত পদে বাদ হয়ে যাবে। ঠিক একইভাবে রাজার থাকলে বা রাজা থাকলে সেটা রাজ হয়ে যায়, পিতা থাকলে পিতৃ, মাতার থাকলে মাতৃ। আশা করছি বুঝতে পারছো। এবার সপ্তমী তৎপুরুষ, খেয়াল করো সপ্তমী তৎপুরুষ, যে সপ্তমী তৎপুরুষের মধ্যে এ অন্তস্তীয় তে এগুলো থাকবে, এগুলো যদি থাকে এবং সমস্ত পদে যদি এগুলো না থাকে তাহলে সেটা হচ্ছে সপ্তমী বা অধিকরণ তৎপুরুষ। যেমন বনে এ, এ কথাটা আছে, বন এ, বনে ভোজন হয়ে গেছে বন ভোজন, বিশ্বে বিখ্যাত হয়ে গেছে বিশ্ববিখ্যাত। আর বিশ্ববিখ্যাত বলতে কি, আমরা বিশ্ব কি বোঝাই, এটা সে যে বিখ্যাত সেটার উপর জোর দেই। আর এই জন্যই বলা হয় যে তৎপুরুষ সমাসে পরপদের অর্থটা প্রধান হয়।
ঠিক একইভাবে খেয়াল করো, এখানে আরেকটা কথা ভালো মতো খেয়াল করো, যে এই ব্যাস বাক্যের মধ্যে যদি পূর্বে থাকে, দেখো পূর্বে কথাটি আগে থাকলে, যেমন পূর্বে ভূত, ভূতপূর্ব, পূর্বে অদৃষ্ট, অদৃষ্ট পূর্ব, এই কথাটা ভালোভাবে খেয়াল করো, এটা প্রায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসে। যে খেয়াল করো যে পূর্বে ভূত যদি ব্যাস বাক্যের মধ্যে পূর্বে কথাটি আগে থাকে, তাহলে সেটা সমস্ত পদে পরে বসে যায়। যেমন পূর্বে ভূত হয়ে যায় ভূতপূর্ব, ঠিক একইভাবে পূর্বে অদৃষ্ট হয়ে যায় অদৃষ্ট পূর্ব, অর্থাৎ এই অদৃষ্ট সামনে এসে আসে আর পূর্বটা পরে চলে যায়। তো এই সমাজটা, এই যে এই পূর্বে ভূত বা পূর্বে অদৃষ্ট বা পূর্বে দৃষ্ট, তো এই সমাজটার একটা নাম আছে, সেটা নাম হচ্ছে সুপসুপা সমাস। অনেক বইতে আছে আর কি, যে এই দুইটা সমাজকে বলা হয় সুপসুপা সমাস। কিন্তু সবগুলা না, সপ্তমী সপ্তমী তৎপুরুষের মধ্যে শুধুমাত্র যে পূর্বে কথাটা যদি পরে চলে যায়, সমস্ত পদে পরে চলে যায়, এই পূর্বে কথাটা যদি সমস্ত পদে পরে চলে যায়, তাহলে সেটাকে বলা হয় সুপসুপা সমাস, এবং সেটা সপ্তমী তৎপুরুষ নামেও তোমার আছে। তো আশা করছি বুঝতে পারছো। তো তাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে, দেখি তোমরা কে কে কমেন্ট করছো, একটু দেখে নিচ্ছি। আশা করছি ক্লাসটি খুবই ভালো লাগছে। আমরা আজকে প্রত্যেকটি সমাস একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করব, যাতে তোমাদের বিন্দু মাত্র কোনো সমস্যা না থাকে শিক্ষার্থীরা। তো যারা এখন আমাদের ভিডিওটি শেয়ার দাও নাই, খুব দ্রুত শেয়ার দিয়ে দাও, যাতে তোমার সকল বন্ধুরা দেখে এবং দেখে ক্লাসটি করতে পারে এবং সকলে যাতে উপকৃত হতে পারে শিক্ষার্থীরা। তো খেয়াল করো, আশা করছি সপ্তমী তৎপুরুষকে আমাদের কোনো ঝামেলা নাই। এখন আমরা দেখবো হচ্ছে কিছু যে বিভক্তির বাইরে কিছু সমাস। যেমন দেখো নং তৎপুরুষ, নং তৎপুরুষ একটু ভালো মতো দেখবে, যে নং তৎপুরুষ হচ্ছে সেই তৎপুরুষ যার ব্যাস বাক্যের মধ্যে নয়, ন বা না বা নাই কথা থাকে। আমি আবারও বলছি, যে এই সমাজটার মধ্যে ব্যাস বাক্যে নয়, ন, না বা নাই কথা থাকে, কিন্তু সমস্ত পদে বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, সমস্ত পদে বেশিরভাগ ক্ষেত্রে অ কথাটি থাকে। যেমন দেখো নয় ঐক্য হয়ে যায় অনৈক্য, নাই আহার হয়ে যায় অনাহার, তারপর হচ্ছে নয় অসন বা ন অসন হয়ে যায় অনশন, নয় অতি বৃহৎ হয়ে যায় অনতি বৃহৎ। এখন কথা হচ্ছে ভাইয়া, এই ন তৎপুরুষ এবং হচ্ছে তোমার ন বিহি বহুব্রীহির মধ্যে একটা পার্থক্য আমরা দেখতে পাই। আমি আবারও বলছি, ন তৎপুরুষ এবং ন বহুব্রীহির মধ্যে আমরা একটা পার্থক্য দেখতে পাই। কি পার্থক্য আমি দেখাচ্ছি। যেমন দেখো ন বহুব্রীহির মধ্যে মনে রাখবে ব্যাস বাক্যের মধ্যে যা হয় এটা তো আমরা নর্মালি জানি, কিন্তু এই ন বহুব্রীহির মধ্যে ন বহুব্রীহির মধ্যে তোমার পূর্বপদ এবং পরপদ কোনটাকেই প্রাধান্য দেওয়া হয় না, অন্য একটা জিনিসকে প্রাধান্য দেওয়া হয়। আমি আবারও বলছি, ন বহুব্রীহির মধ্যে আমরা যেটা আলোচনা করবো একটু পরে আবার, সেটার মধ্যে পূর্বপদ বা পরপদ কোনটাকেই প্রাধান্য দেওয়া হয় না, এই ন বহুব্রীহিতে নতুন আরেকটা পদকে, নতুন আরেকটা শব্দকে এখানে প্রাধান্য দেওয়া হয়। যেমন বেহুশ বলতে যে হুশ নাই এই জিনিসটাকে বোঝাচ্ছে না, বরং ওই বেহুশ লোকটাকে বোঝাচ্ছে, বেহুশ লোকটাকে বোঝাচ্ছে, বে কেউ বোঝাচ্ছে না, হুশ কেউ বোঝাচ্ছে না, বোঝাচ্ছে হচ্ছে ওই লোকটাকে। অর্থাৎ ন বহুব্রীহিতে অন্য পদ প্রধান, কিন্তু তোমার এই অনৈক্য বা অনাহার মানে আহারের অভাবটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে অনশন, অনশন বলতে নয় অসন, অর্থাৎ তারা সে খাবে না, খাবারটাকে বোঝাচ্ছে। নয় অতি বৃহৎ মানে যেটা বৃহৎ নয় সেই জিনিসটাকে বোঝাচ্ছে। অনৈক্য বলতে তারা যে একতাবদ্ধ নয় সেই জিনিসটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, কিন্তু অর্থাৎ পরপদের অর্থটা এখানে প্রাধান্য পায়, কিন্তু ন বহুব্রীহিতে পূর্বপদ বা পরপদ কোনো পদের অর্থ প্রাধান্য পায় না। তারপর দেখো আর বেশিরভাগ ক্ষেত্রে ন তৎপুরুষে যে অ, অনা এগুলা থাকে আর কি। আচ্ছা, এবার অলুক তৎপুরুষ, এটা একটু ভালো মতো দেখবে। অলুক মানে হচ্ছে যে যেই সমাসের বিভক্তি গুলো লোপ পায় না তাকে বলা হয়, মানে বিভক্তি থাকে এবং সেটা লোপ পায় না, তাকে বলা হয় অলুক তৎপুরুষ বা অলুক সমাস। এবার দেখো অলুক তৎপুরুষ সমাসটা আমরা কিভাবে বুঝবো। দেখো অলুক তৎপুরুষ সমাসে বিভক্তি থাকে এবং সেটা লোপ পায় না, সেটাকে আমরা অলুক তৎপুরুষ বলি। কিন্তু ভাইয়া অলুক দ্বন্দ্ব আছে, অলুক বহুব্রীহিও আছে, এখন কি করব। এখন একটা জিনিস মাথায় রাখবা, যে অলুক দ্বন্দ্বের মধ্যে খেয়াল করবে, অলুক বহুব্রীহির মধ্যে যার কথাটা থাকে, যার কথাটা থাকে, যেমন দেখো গলায় গামছা যার হয়ে যায় গলায় গামছা। আর এই অলুক বহুব্রীহির মধ্যে পূর্বপদ পরপদ কোন পদের অর্থই প্রাধান্য নয়। গলায় গামছা বলতে এখানে গলাকেও বোঝাচ্ছে না, গামছাকেও বোঝাচ্ছে না, বরং এখানে এই যে মোদী, এই ভারতের নরেন্দ্র মোদী তাকে বোঝাচ্ছে, অর্থাৎ যে গলায় গামছা পরে আছে সেই লোকটাকে বোঝাচ্ছে, কিন্তু এখানে গলা বা গামছা কোনো কিছুকে বোঝাচ্ছে না। তাহলে অলুক বহুব্রীহি হবে তখনই যখন পূর্বপদ বা পরপদ কোনোটার অর্থ প্রাধান্য পাবে না, তখন সেটাকে আমরা বলবো অলুক বহুব্রীহি। আর যদি পরের পদের অর্থ প্রাধান্য পায় তাহলে সেটা হচ্ছে অলুক তৎপুরুষ। আর যদি অলুক দ্বন্দ্ব সমাসে তোমার এবং ও আর থাকবে এবং সেটি দিয়ে দুইটা জিনিসকে বুঝাবে, যেমন দুধে ও ভাতে হয়ে যায় দুধে ভাতে। তো ব্যাপারটা হচ্ছে দুধকেও বোঝাচ্ছে ভাতকেও বোঝাচ্ছে, দুইটা পদেরই অর্থে প্রাধান্য পায়। তাহলে খেয়াল করো, অলুক তৎপুরুষ অলুক দিয়ে তিনটা জিনিস হয়, অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি। তাহলে অলুক দ্বন্দ্বের মধ্যে দুইটা পদের অর্থেই প্রাধান্য থাকে, পূর্বপদ পরপদ দুইটা পদের অর্থেই প্রাধান্য পায়।
অলুক তৎপুরুষে পরের পদের অর্থে প্রাধান্যটা পায়। যেমন ঘোড়ার ডিম বলতে ঘোড়াকে বোঝাচ্ছে না, বরং ঘোড়ার ডিমটাকে বোঝাচ্ছে। তারপর চোখের বালি চোখটাকে বোঝাচ্ছে না, বরং চোখের বালি বালি যে ঢুকছে সেটাকে বোঝাচ্ছে। ঘিয়ে ভাজা ঘিটাকে এখানে আইডেন্টিফাই করেন, আসলে ভাজাটাকে ঘিয়ে ভাজা, যেমন টোস্ট বিস্কুট ঘিয়ে ভাজা, তো ভাজা ওই জিনিসটাকে রেফার করে। হাতের কাটা মানে হাতের কাটাটাকে রেফার করে। অর্থাৎ পরপদের অর্থটা কিন্তু এখানে প্রাধান্য পায়, যেটা দ্বন্দ্ব সমাসে হচ্ছে দুইটা পদের অর্থ প্রাধান্য পায়, কিন্তু বহুব্রীহি অলুক বহুব্রীহি সমাসে পূর্বপদ পরপদ কোনোটার অর্থই প্রাধান্য পায় না। তো আশা করছি এই অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি, অলুক দ্বন্দ্ব নিয়ে তোমরা মোটামুটি ভাবে বুঝতে পেরেছো। তাও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, ইনশাআল্লাহ প্রত্যেকের অ্যান্সার আমি ভালোভাবে দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থীরা। তো আশা করছি ক্লাসটা খুবই প্রাণবন্ত লাগছে, এবং হচ্ছে তোমরা যারা এখন আমাদের ভিডিওটি শেয়ার করো নাই তোমাদের সকল বন্ধুদের শেয়ার করে দাও, যাতে সবাই আমাদের ক্লাসটি করে খুবই উপকৃত হতে পারে। একটু সময় নিচ্ছি শিক্ষার্থীরা। আচ্ছা, অনেকে আমাদের ভিডিওটি দেখছে এবং শেয়ার করছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা যেখানে ছিলাম আমরা আবার সেখানে চলে যাচ্ছি। তাই আশা করছি আমরা হচ্ছে আমাদের এই তৎপুরুষ সমাস নিয়ে আমাদের আশা করছি আর তেমন কোনো ঝামেলা নেই শিক্ষার্থীরা। তাও যদি সমস্যা থাকে আমাকে আমাদের কমেন্টে জানাবে, ইনশাআল্লাহ আমি তোমাদের প্রত্যেকের আনসার ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। তো এখন আসো আমাদের লাস্ট একটা সমাস আছে, যেটার নাম হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এই তৎপুরুষ সমাসের লাস্ট একটা সমাস আছে, সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এই জিনিসটা কি ভাই? উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকেই বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। কি ভাই কি বলতেছেন? কিচ্ছু বুঝতেছেন, সব মাথার উপরে দিয়ে যেতেছে। দেখাচ্ছি আমি। যেমন দেখো, এই সমাসটা চেনার উপায় হচ্ছে ব্যাস বাক্যের শেষে যে থাকে, ব্যাস বাক্যের শেষে যে কথাটা থাকে। এখন ভাই আমি তো উপপদে বুঝতেছি না বা কৃদন্ত পদে বুঝতেছি না, তাহলে কেমনে কি বুঝবো? আমি বুঝাচ্ছি, তোমরা ভালোভাবে দেখো দেখো তাহলে জিনিসগুলো বুঝতে পারবে। যেমন দেখো, ক্রিয়াপদ এবং বিভক্তি মিলে যে পদটা হয় সেটাকে বলা হয় কৃদন্ত পদ। আমি আবারও বলছি, যে ধরো ক্রিয়াপদ, যে মার, মার একটা ক্রিয়াপদ বা ধাতু, ধাতুর মূল ক্রিয়ার মূল, এর সাথে এ যুক্ত করলাম, হইল মারে, এটাকে বলা হয় মারে। অর্থাৎ এই ক্রিয়াপদের সাথে তোমার বিভক্তি এ নামে বিভক্তি যদি যোগ হয়, এ নামে বিভক্তি যদি যোগ হয়, এ নামে বিভক্তি যদি যোগ হয়, তাহলে যে তোমার যে শব্দটা গঠিত হয় বা যে পদটা গঠিত হয় সেটাকে বলা হয় কৃদন্ত পদ, সেটাকে বলা হয় কৃদন্ত পদ। ঠিক একইভাবে ধরে, মারে, হ্যাঁ, করে, চরে, তো এগুলো সব হচ্ছে কৃদন্ত পদ। এগুলো সব এই জিনিসগুলোকে বলা হয় কৃদন্ত পদ। তো এই কৃদন্ত পদের আগে, এই যে এই কৃদন্ত পদের আগের শব্দটাকে মনে রাখবে, কৃদন্ত পদের আগের যে শব্দটা থাকে, হ্যাঁ, যেমন করো পকেট, পকেট মারে যে, তো যে এটা সবার শেষে থাকে, এবং মারে এটা কৃদন্ত পদ। তো কৃদন্ত পদের আগের পদটাকে, কৃদন্ত পদের আগের পদটাকে বলা হয় উপপদ। কৃদন্ত পদের আগের পদটাকে বলা হয় উপপদ। তাহলে ব্যাপারটা হচ্ছে কৃদন্ত পদের আগে যে পদটা হয় সেটাকে উপপদ, তাহলে উপপদের সাথে কৃদন্ত পদে যে সমাস হয় তাকেই বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস খুবই 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 গুরুত্বপূর্ণ একটি কথা ভাইয়া। আমি আবারও বলছি, দেখো, যে ক্রিয়ার সাথে বিভক্তি যোগ হয়ে, ক্রিয়ার সাথে বিভক্তি যোগ হয়ে হয় তোমার কৃদন্ত পদ, এবং কৃদন্ত পদের আগে যে শব্দটা থাকে তাকে বলা হয় উপপদ। এবং এই ব্যাস বাক্যের মধ্যে যে কথাটা সবার শেষে থাকে এরকম যদি হয়, তাহলে সেটি হচ্ছে তোমার সেটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। আশা করছি এই উপপদ তৎপুরুষ জিনিসটি তোমরা বুঝতে পারছো। তাও যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্টে অথবা যারা জুমে আসো তারা হচ্ছে আমাকে চ্যাটের মাধ্যমে জানাও, ইনশাআল্লাহ প্রত্যেকের অ্যান্সার আমি ভালোভাবে দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থীরা। এবং আশা করছি তোমাদের এই ক্লাসগুলো আমি আরো বেশি বেশি নেওয়ার চেষ্টা করব। তোমাদের যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী আছো এবং যারা হচ্ছে ইন্টার পরীক্ষার্থী আছো, তোমাদের নিয়ে আমার অনেক অনেক চিন্তা এবং অনেক অনেক প্ল্যান আছে তোমাদের নিয়ে। আশা করছি তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে ইনশাআল্লাহ তোমাদের নিয়ে অনেক কাজ করার সুযোগ ইনশাআল্লাহ পাবো। তো যাই হোক শিক্ষার্থীরা, আমরা যেটি বলছিলাম যে ভাইয়া উপপদ তৎপুরুষ সমাসটা তো বুঝলাম, এখন কয়েকটা এক্সাম্পল দেন তাহলে বুঝতে পারবো। এখন আসো এক্সাম্পলটা দেখি। তাহলে বুঝলাম যে ক্রিয়াপদের সাথে যদি কোনো বিভক্তি যোগ হয় সেটা হচ্ছে কৃদন্ত পদ, এবং কৃদন্ত পদ তো বুঝলাম, এবং কৃদন্ত পদের আগে খেয়াল করবে, কৃদন্ত পদের আগে পদটাকে বলা হয় উপপদ। যেমন দেখো, এই যে মারে এটা কৃদন্ত পদ এবং এর আগের পদটাকে বলা হয় উপপদ। হ্যাঁ, এখন এই দুইটা মিলে যে শব্দটা গঠিত হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। ঠিক একইভাবে দেখো, পকেট মারে যে পকেট মার, সত্য বলে যে সত্যবাদী, ছেলে ধরে যে, তাহলে যে কথাটা সবার শেষে থাকবে এবং কৃদন্ত পদ থাকবে, উপপদ থাকবে, মিথ্যা বলে যে মিথ্যাবাদী। হ্যাঁ, তো আশা করছি উপপদ তৎপুরুষ নিয়ে তোমাদের বিন্দু মাত্র কোনো সমস্যা নেই শিক্ষার্থীরা। আমি আবারও বলছি, তৎপুরুষ সমাসে আমরা যেগুলো শিখলাম তোমাদের যদি দেখাই,
তৎপুরুষ সমাসে আমরা প্রথমত প্রকারভেদ গুলা দেখলাম, তারপর দ্বিতীয় তৃতীয় সপ্তমী পর্যন্ত দেখলাম। সপ্তমী তৎপুরুষ নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নাই, সপ্তমী নিয়ে কারো কোনো সমস্যা নাই আশা করছি, সপ্তমী বিভক্তি নিয়ে। তারপর হচ্ছে নব তৎপুরুষ গুলা দেখলাম, অলোক দেখলাম, তারপর হচ্ছে উপপদ দেখলাম। তো আমাদের ভিডিওটি রেকর্ড আকারে থাকবে, তোমরা সেখান থেকে আবার ভালোভাবে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ। তো আশা করছি তৎপুরুষ সমাস নিয়ে তোমাদের কারো বিন্দু মাত্র কোনো সমস্যা নাই। তাও যদি থাকে আমাদের চ্যাটের মাধ্যমে জানাও, ইনশাআল্লাহ তোমাদের প্রত্যেকের অ্যান্সার আমরা খুব ভালোভাবে দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থীরা। তো আমাদের উপপদ আমাদের তৎপুরুষ সমাসগুলো। এখন আসো আমরা যেটি নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটি সমাস যার নাম হচ্ছে দ্বিগু সমাস। যার নাম হচ্ছে দ্বিগু সমাস। এই দ্বিগু সমাস নিয়ে আমরা এখন সম্পূর্ণ আলোচনাটি করব শিক্ষার্থীরা। একটু ভালো মতো দেখবে এবং ভালো মতো খেয়াল করবে যাতে কোনো অংশ, আজকের ক্লাসের কোনো অংশ তোমার মিস না যায়। কারণ কোনো অংশ যদি মিস হয় তাহলে মনে করো অনেক কিছু তুমি পিছিয়ে পড়বে, অনেক কিছু মিস করে ফেলবে ইনশাআল্লাহ। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকের ক্লাসটি ভালোভাবে দেখার চেষ্টা করো শিক্ষার্থীরা। এবং আজকের এই সমাজ ক্লাসটি তোমাদের বিশ্ববিদ্যালয়ে, আমি বারবার একটা জিনিসই বলছি যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ইন্টার পরীক্ষার্থীদের জন্য এখান থেকে 5টা নাম্বার কিন্তু এখান থেকে আসবে। এমনকি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পরীক্ষাও এই সমাজ থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। এজন্য সমাজ জিনিসটা তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তো দেখো আমরা এখন আলোচনা করব শিক্ষার্থীরা দ্বিগু সমাস নিয়ে। তো দ্বিগু সমাসটা কি ভাই? যেই সমাসের ব্যাস বাক্যে সমাহার কথাটি থাকে তাকেই বলা হয় দ্বিগু সমাস। এটা হচ্ছে মেইন কথা। আর আরেকটা কথা হচ্ছে যে এই সমাসে পরপদের অর্থটা প্রাধান্য পায়, পরের যে পদটা থাকে সেটার অর্থটা প্রাধান্য পায়। এবং এই সমাসের সমস্ত পদ, অর্থাৎ সমস্ত পদে যে একটা পদ হয় সেটা বিশেষ্য পদ হয়, অর্থাৎ সেটা একটা নাম বোঝায় এবং পরের পদের অর্থটা প্রাধান্য পায়। আমি তোমাদের এক্সাম্পল সহকারে বোঝাচ্ছি। তার আগে বলে নেই, এই দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি নিয়ে অনেকেরই সমস্যা হয়। তো এটা মনে রাখার একটা উপায় বলছি, যে সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে যার কথাটি থাকে, আমি আবারও বলছি, সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে যার কথাটি থাকে এবং সমস্ত পদটি বিশেষণ হয়। আমি আবারও বলছি, এই সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে যার কথাটি থাকে এবং সমস্ত পদটি বিশেষণ হয়। যেমন দেখো আমি তোমাদের দেখাচ্ছি। এবং আরেকটি জিনিস মনে রাখবে, সংখ্যাবাচক বহুব্রীহিতে পূর্বপদ পরপদ কোনোটার অর্থেই প্রাধান্য না, বরং অন্য কিছু বোঝায়। কিন্তু দ্বিগু সমাসে পরের যে জিনিসটা থাকে, পরের যে পদটা থাকে সেই জিনিসটাকে এখানে আইডেন্টিফাই করে। তাহলে দেখো দ্বিগু সমাসে পরের যে পদটা থাকে সেটাকে আইডেন্টিফাই করা হয়, কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি পূর্বপদ পরপদ কোনোটাকেই প্রাধান্য দেওয়া হয় না। আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে। যেমন দেখো আমি যদি সংখ্যাবাচক বহুব্রীহিটা বলি, চৌচালা, চৌচাল আছে যার। এখন দেখো চৌচাল বলতে এখানে কোনটাকে বোঝাচ্ছে? চৌ মানে চার কি বোঝাচ্ছে, না চাল কি বোঝাচ্ছে? না, কিছুই বোঝায় না। বরং এখানে চৌচালা মানে হচ্ছে চৌচালা ঘরটাকে বোঝাচ্ছে। তাহলে দেখো, তাহলে সংখ্যাবাচক বহুব্রীহি হচ্ছে পূর্বপদ পরপদ কোনটার অর্থে প্রাধান্য না, বরং এটি একটা অন্য কোন অর্থকে বোঝায়। তাহলে সংখ্যাবাচক বহুব্রীহি অন্য কোন অর্থকে বোঝায়, মনে রাখবে। কিন্তু আমরা যদি দ্বিগু সমাসের দিকে তাকাই তাহলে দেখবো চৌরাস্তা বলতে এখানে চার রাস্তার সমাহার, এবং চৌরাস্তা বলতে রাস্তাটাকে বোঝাচ্ছে। আবার দেখো ত্রিফলা বলতে ফলটাকে বোঝাচ্ছে, তিনটা ফলকে বোঝাচ্ছে। তারপর সপ্তাহ, অহ মানে দিন, 7 দিনকে বোঝাচ্ছে, অর্থাৎ পরের পদটাকে বোঝায়, এটা মনে মাথায় রাখবা। তারপর চতুরঙ্গ, অঙ্গ মানে হচ্ছে 4টা দিক আর কি, এখানে দিকটাকে বোঝাচ্ছে বা এই যে খেলাটাকে বোঝাচ্ছে। আচ্ছা, নবরত্ন মানে 9টা রত্নকে বোঝাচ্ছে, রত্ন। তারপর দেখো 5 শের মানে পশুরি, শের মানে হচ্ছে তোমার ওজন, ওজন আর কি, যে 5 শের, শের একটা ওজন, ওই ওজনটাকে বোঝাচ্ছে। শত অব্দের সমাহার, অব্দ মানে বছর, শত অব্দ বছরটাকে বোঝাচ্ছে। অষ্টধাতু, অষ্টধাতু মানে হচ্ছে সোনা রূপা তামা এগুলা মিলা যে পাথরটা হয় সেই ধাতুটাকে বোঝাচ্ছে। অর্থাৎ দ্বিগু সমাসে পরের যে পদ থাকে সেটার প্রাধান্য দেওয়া হয়, এবং এগুলো সব হচ্ছে বিশেষ্য পদ। নবরত্ন, শতাব্দী এগুলো সব বিশেষ্য পদ, এবং পরের পদের অর্থটা প্রাধান্য দেওয়া হয়। কিন্তু তোমার সংখ্যাবাচক বহুব্রীহিতে পরের পদের অর্থ বা পূর্ব পদের অর্থ কোনোটাই প্রাধান্য দেওয়া হয় না, বরং অন্য কোনো অর্থটাকে বোঝায়। আমরা সংখ্যাবাচক বহুব্রীহিতে গেলে এই নিয়ে আমরা আবার ডিসকাস করব। জাস্ট তুমি মাথায় রাখো যে সংখ্যাবাচক বহুব্রীহিতে কোনো কিছুই পূর্বপদ পরপদ কোনোটাই প্রাধান্য দেওয়া হয় না, কিন্তু দ্বিগু সমাসে পরের পদটাকেই প্রাধান্য বেশি দেওয়া হয়। আশা করছি বুঝতে পারছো। তো এটাই হচ্ছে আমাদের দ্বিগু সমাস। তো চলো এই নিয়ে আশা করি কারো কোনো কোশ্চেন নেই। যদি থাকে তাহলে আমাকে চ্যাটের মাধ্যমে জানাও অথবা কমেন্টে জানাও, ইনশাআল্লাহ প্রত্যেকের কোশ্চেন আমি ভালোভাবে দেওয়ার চেষ্টা করবো। যারা এখন আমাদের ভিডিওটি শেয়ার দাও নাই, তোমরা তোমাদের সকল বন্ধুদের আমাদের ক্লাসটি শেয়ার দিয়ে দাও, যাতে সবাই আমাদের এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে এবং বুঝতে পারে, যাতে কারো কোনো বিন্দু মাত্র কোনো সমস্যা না থাকে শিক্ষার্থীরা। অনেকেই কমেন্ট করছে, একটু দেখে নিই আমি কমেন্ট গুলো, একটু সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে।
আচ্ছা, ওকে। আচ্ছা, আশা করছি এই তৎপুরুষ সমাস নিয়ে সরি দ্বিগু সমাস নিয়ে তোমাদের বিন্দুমাত্র কোনো ঝামেলা নেই শিক্ষার্থীরা। তাও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা জানাবে, আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এছাড়া আমাদের সাথে জুমে যুক্ত হতে পারো। সিক্রেট গ্রুপে আমাদের যারা সিক্রেট গ্রুপের স্টুডেন্ট আছে তাদের আমাদের লিংক দেওয়া আছে, তারা সরাসরি আমাদের জুমের মাধ্যমে তারা ক্লাসগুলো করছে। তাও যদি তাদের কোনো কোশ্চেন থাকে ইনশাআল্লাহ আমরা দেখছি, তাদের প্রত্যেকের কোশ্চেনের অ্যান্সার আমরা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এখন শিক্ষার্থীরা আশা করছি দ্বিগু সমাস তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এখন আমরা যেটি দেখাবো বা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বহুব্রীহি সমাস। তো খেয়াল করো, বহুব্রীহি সমাসটা আমরা যেভাবে দেখবো। আচ্ছা, আমাদের দ্বিগু সমাস শেষ। এখন আমরা আলোচনা করব শিক্ষার্থীরা বহুব্রীহি সমাস নিয়ে। তাই খেয়াল করবে আমাদের বহুব্রীহি সমাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি সমাসের মধ্যে সবচেয়ে কঠিন একটি সমাস, যেটি তোমাদের প্রায় সমস্যা হয়ে থাকে। তো খেয়াল করবে যে বহুব্রীহি সমাস, এই বহুব্রীহি সমাস মানে হচ্ছে যে এই ব্যাস বাক্যের মধ্যে যার অথবা যাতে এই কথাটি থাকবে, অথবা ব্যাস বাক্যের মধ্যে যে শুধু যারই থাকে সেরকম না, ব্যাস বাক্যের মধ্যে সহ, সহিত বা সমান এই কথাগুলো থাকতে পারে। তো এই কথাগুলো থাকলে সমস্ত পদে এই সহ, সহিত, সমান এগুলোর পরিবর্তে দন্ত স হয়, এগুলোর পরিবর্তে দন্ত স হয়। যেমন দেখাচ্ছি আমি। এবং এই সমাসের মধ্যে, বহুব্রীহি সমাসের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে পূর্বপদ পরপদ কোনটির অর্থই এখানে প্রাধান্য পায় না, বরং অন্য কিছুকে বোঝায়। এটাই হচ্ছে বহুব্রীহি সমাস চেনার উপায়, যে পূর্বপদ পরপদ কোনো জিনিসকে বোঝায় না, বরং অন্য অন্য কোনো জিনিসকে বোঝায়। সেটাই হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। যেমন দেখাচ্ছি, যেমন দেখো, আর এখানে ক্রিয়ার পারস্পরিকতা বোঝায় আর কি। ক্রিয়ার পারস্পরিকতা কি সেটাও আমি দেখাবো। আচ্ছা, তো আয়ত লোচন যার, আয়ত লোচন মানে হচ্ছে লোচন মানে চোখ, অর্থাৎ চোখ বড় বড় যার, তাকে বলা হয় আয়ত লোচনা। মানে আয়ত, আয়ত মানে হচ্ছে তোমার, আয়ত মানে বড় আর লোচন মানে চোখ। তো আয়ত লোচনা বলতে এখানে তোমার বড়টাকেও বোঝাচ্ছে না, তারপর তোমার চোখটাকে বোঝাচ্ছে না, বরং যার চোখ বড় সেই ব্যক্তিটাকে এখানে বোঝাচ্ছে, অর্থাৎ সেই ব্যক্তিটাকে এখানে জোর দিচ্ছে, নট চোখকে জোর দিচ্ছে নাকি তার বড় এই জিনিসটাকে জোর দিচ্ছে। এই আয়তলোচন বলতে সেই লোকটাকে, তার সেই লোকের চোখটা হচ্ছে আয়তলোচনা, মানে ওই লোকটাকে বোঝাচ্ছে, ব্যক্তিটাকে বোঝাচ্ছে। তারপর দেখো গলায় গামছা যার, এটা তো বলছি যে গলাকেও বোঝাচ্ছে না গামছাকে বোঝাচ্ছে না, বরং ওই ব্যক্তিটাকে বোঝাচ্ছে, গলায় গামছা। তারপর বান্ধব সহ বর্তমান, তাহলে দেখো যে সহ কথাটা আছে তাহলে কি হয়ে যায়, স হয়ে যায়। সহ কথা থাকলে সেটি স হয়ে যায়। তাহলে সবান্ধব বলতে এখানে বান্ধব বন্ধুকে বোঝাচ্ছে না, অর্থাৎ সবাই একত্রে একটা দল, একটা সমষ্টিকে বোঝাচ্ছে। ঠিক একইভাবে লাল পারে যাতে, হ্যাঁ লাল পার যাতে, লাল পেরে। আর এখানে লাল পার বলতে লালকেও বোঝাচ্ছে না, পার মানে কাপড়, কাপড়কেও বোঝাচ্ছে না, বরং এটা একটা শাড়ি, সেই শাড়িটাকে বোঝাচ্ছে। আশা করছি বুঝতে পারছো। তাও যদি সমস্যা হয় আমরা এখন এর প্রকারভেদ নিয়ে আলোচনা করব, তখন ইনশাআল্লাহ এই জিনিসগুলো ভালোভাবে তোমরা আয়ত্ত লাভ করতে পারবে। আচ্ছা, একটু সময় নিচ্ছি। তো এখন দেখো, তো আমরা জাস্ট এক্সাম্পল দিলাম আর কি। তো সমান গোত্র যার সগোত্র, এখানেও দেখো সমান স ছিল, সমান ছিল, সমান থাকলে কি হয়ে যায়, স হয়ে যায়। তারপর হচ্ছে হাসিতে হাসিতে যে কথা, হাসা হাসি, এটার মধ্যে একটা ক্রিয়া পারস্পরিকতা বোঝাচ্ছে, আমরা এটি পরবর্তীতে একটু আলোচনা করব। তো এখন আসো যে বহুব্রীহি সমাসের অনেকগুলো প্রকারভেদ আছে। কি কি প্রকারভেদ? যেমন সমানাধিকরণ, ব্যাধিকরণ, ব্যতিহার বহুব্রীহি, ড বহুব্রীহি, প্রত্যয়ান্ত বহুব্রীহি, মধ্যপদরূপী বহুব্রীহি, অলোক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি, নিপাতনী সিদ্ধ বহুব্রীহি। প্রত্যেকটা জিনিস ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব, প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখানোর চেষ্টা করব শিক্ষার্থীরা। তো খেয়াল করো, প্রথমত আমরা আলোচনা করব হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহি হচ্ছে সেই বহুব্রীহি যার পূর্ব পদ অর্থাৎ আগের পদ তোমার বিশেষণ হয় এবং পরের পদ বিশেষ্য হয়। যেমন দেখাচ্ছি, যেমন নীলকণ্ঠ, মানে নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ। তো এখানে দেখো নীল, এই যে এই সমস্ত পদের পূর্ব পদটা নীল, নীল হচ্ছে একটা বিশেষণ। আমরা জানি যে কোনো কিছু রংকেই বিশেষণ পদ বলা হয়, তাহলে নীলটা হচ্ছে একটা বিশেষণ, আর কণ্ঠ হচ্ছে একটা বিশেষ্য। আবার সুস্থি, সু মানে হচ্ছে সুন্দর, এটা একটা বিশেষণ, আর স্ত্রী মানে সৌন্দর্য, সেটা একটা বিশেষ্য। তাহলে যেই বহুব্রীহি সমাসে, আর নীলকণ্ঠ বলতে নীলকেও বোঝে না কণ্ঠকেও বোঝে না, বরং নীলকণ্ঠটা ধরো পাখিকে বোঝাচ্ছে, অন্য কিছু বোঝাচ্ছে। আবার সুস্থি মানে সুন্দর চেহারাকে বোঝাচ্ছে না, বরং সুন্দর চেহারা যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটাকে এখানে বোঝাচ্ছে। অর্থাৎ অন্য পদটার অর্থটাই কিন্তু এখানে প্রধান। কিন্তু তোমার এই আহ সমানাধিকরণ মানে হচ্ছে যে একটা বিশেষণ একটা বিশেষ্য হবে, একটা বিশেষণ একটা বিশেষ্য হবে, তাহলে অর্থাৎ সমস্ত পদে একটা বিশেষণ একটা বিশেষ্য হবে, তাহলে এটি হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। আশা করছি বুঝতে পারছো। তারপর দেখো, যেমন খোশ মেজাজ যার, আমাদের কলি ভাই 36 বললে অনেকে চেতা যায় আর কি, ইন্ডিয়ান মানুষ 36। আচ্ছা, যেটি বলছিলাম, এই যে খোশ মেজাজ যার, খোশ খুশি, খুশি হচ্ছে একটা বিশেষণ পদ, আর মেজাজ, মেজাজ হচ্ছে একটা বিশেষ্য পদ। তাহলে এই যে খোশ মেজাজ, এটাও কিন্তু সমানাধিকরণ বহুব্রীহি। আর এখানে খোশ মেজাজ বলতে খুশিকেও বোঝাচ্ছে না, মেজাজ মানে মেজাজ মানে হচ্ছে তার মনটা আর কি, মন মেজাজ।
তো সেটা অর্থাৎ সেটাকে বোঝাচ্ছে না, বরং এখানে একটা ব্যক্তিকে যার মনটা খুব খুশি। আসলে কি সে খুশি? মনে হয় না সে খুশি। আচ্ছা, তারপর উচ্চ শির মানে হচ্ছে মাথা উঁচু করা আর কি, উচ্চ বিশেষণ আর শির হচ্ছে মাথা, যেটা বিশেষ্য। তাহলে আমরা বুঝলাম যে বহুব্রীহি সমাসে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয় তাকে বলা হয় সমানাধিকরণ বহুব্রীহি। আশা করছি বুঝতে পারছো। এখন আসো ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধিকরণ বহুব্রীহি হচ্ছে সেই বহুব্রীহি যার দুইটা পদ, পূর্বপদ এবং পরপদ, দুইটা পদই কি হয়? দুইটা পদই বিশেষ্য পদ হয়। যে ব্যাধিকরণ সমাসে দুইটা পদই বিশেষ্য পদ হয় তাকে বলা হয় ব্যাধিকরণ বহুব্রীহি। তো এখন দেখো যেমন ৮০, ৮০ মানে কি জানো? দাঁত। ৮০ মানে কিন্তু ৭০ ৮০ ওটা না, ৮০ মানে হচ্ছে দাঁত, আর ২০ মানে হচ্ছে তো বিষ। তো ৮০ তে ২০ জার অর্থাৎ দাঁতে ২০ জার। আর ৮০ তে ২০ জার বলতে আসলে কোন জিনিসটাকে বোঝায়? তোমার সাপকে বোঝায়। অর্থাৎ দাঁতকেও বোঝায় না, বিষকেও বোঝায় না, বরং সাপকে বোঝায়। ঠিক একইভাবে পদ্মা নাবিতে যার হয়ে যায় পদ্মনাভ। আর পদ্মনাভ বলতে এখানে তোমার পদ্ম ফুলকেও বোঝায় নাই, আবার নাভ, নাভ মানে হচ্ছে হয়তো বা হাত নাকি সমুদ্র হয়তো বা, তো সেটাকেও বোঝাচ্ছে না, বরং এখানে বিষ্ণু, হিন্দুদের যে দেবতা বিষ্ণু তাকে বোঝাচ্ছে পদ্মনাভ বলতে। তারপর হচ্ছে শুল পানিতে যার, শুল পানি, শুল মানে হচ্ছে ত্রিশূল, আর পানি মানে হাত। হ্যাঁ, কিন্তু আসলে এখানে শুলকেও বোঝাচ্ছে না, পানিকেও বোঝাচ্ছে না, বরং এখানে এই যে যে লোকটাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছে রাবণের মধ্য ভাই, যে হচ্ছে যে বিভীষণের প্রতি মেঘনাদে মারা গেছিল আর কি, যে হচ্ছে কুম্ভকর্ণ, যার নাম হচ্ছে কুম্ভকর্ণ। সে অনেক ঘুমায় থাকতো আর কি, তো তাকে শুল পানি বলা হইতো। হ্যাঁ, শুল পানিতে যা, তো এই শুল ও বিশেষ্য পদ, পানি ও বিশেষ্য পদ। হ্যাঁ, তো এই দুটোই বিশেষ্য পদ, কোনো বিশেষণ পদ কিন্তু এখানে নাই। কথা সর্বত্র, কথা যার চারদিকে ছড়িয়ে যায়, কথা সর্বত্র, এটাও কিন্তু একটা তোমার ব্যাধিকরণ বহুব্রীহি, কারণ কথা এটাও বিশেষ্য পদ, সর্বত্র এটাও বিশেষ্য পদ। তারপর ব্যতিহার বহুব্রীহি আমরা একটু দেখবো। ব্যতিহার বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি মানে হচ্ছে এটা একটা আনকমন বহুব্রীহি, এটা প্রায় ইন্টারে বোর্ড পরীক্ষায় আসে। যে মনে করো হাসাহাসি, হাসিতে হাসিতে যে লড়াই, হাতাহাতি, হাতে হাতে যে লড়াই। তারপর হচ্ছে মনে করো যে হাতাহাতি। তারপর হচ্ছে কোলাকুলি, কোলে কোলে যে মিলন, কানাকানি, কানে কানে যে কথা। অর্থাৎ ব্যতিহার বহুব্রীহি কখনো একজনের দ্বারা হয় না। ব্যতিহার বহুব্রীহি দুই পক্ষের কাজের বিনিময় হয়। দুই পক্ষের কাজের বিনিময়, যেমন হাসাহাসি, একা কিন্তু হাসাহাসি করা যায় না, একা হাসা যায়, কিন্তু হাসাহাসি হচ্ছে অনেকজন মিলে হাসাহাসি করা যায়। ঠিক একইভাবে কোলাকুলি নিজেটা নিজে কোলাকুলি করা যায় না, অনেকজন মিলে একসাথে কোলাকুলি করা যায়। হাতাহাতি যে বিষুম বিষুম, একজনের সাথে একজনের কিন্তু হাতাহাতি হয় না, অনেকজনের সাথে হাতাহাতি হয়। ঠিক একইভাবে কানাকানি, কানে কানে যে কথা, সেটাও একজনের সাথে হয় না। অর্থাৎ এখানে ক্রিয়ার পারস্পরিকতা আদান প্রদান হয় এই ব্যতিহার বহুব্রীহি সমাসে। আশা করছি বুঝতে পারছো, এই তিনটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। তারপর চলো, আর এই আরেকটা এই মজার ব্যাপার হচ্ছে যে এই সমস্ত পদে যে আ আর ই, দেখো হাসা হাসি, পূর্ব পদে আ, পরপদে ই, হাতা হাতি, কানা কানি, কোলা কুলি। আশা করছি বুঝতে পারছো। তো এই নিয়ে আশা করছি কারো কোনো সমস্যা হওয়ার কথা না। যারা এখন আমাদের ভিডিওটি শেয়ার দাও নাই, খুব দ্রুত শেয়ার দিয়ে দাও, যাতে তোমার সকল বন্ধুরা আমাদের এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। রাফি ভাই কমেন্ট করছে, ধন্যবাদ রাফি ভাই, এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিচ্ছেন। আচ্ছা, তো আশা করছি ক্লাসটি খুবই উপভোগ্য লাগছে। যারা এখন আমাদের ভিডিওটি শেয়ার দাও নাই, তোমাদের সকল বন্ধুদের শেয়ার দিয়ে দাও, যাতে সবাই আজকের ক্লাসটি করে উপকৃত হতে পারে শিক্ষার্থীরা। আচ্ছা, তো যেটি বলছিলাম আমাদের পরবর্তী জিনিস যেগুলো দেখবো, তো ব্যতিহার বহুব্রীহি নিয়ে আশা করছি কারো কোনো সমস্যা নেই। পরবর্তীতে দেখো এতটুকু নিয়ে কারো কোনো সমস্যা নেই আশা করছি। তো নবহুব্রীহি, নবহুব্রীহি মানে হচ্ছে ব্যাস বাক্যে নেই বা যার কথা থাকবে, নেই ডট ডট যার কথা থাকবে, সেটাকে বলা হয় নবহুব্রীহি সমাস। কিন্তু ন তৎপুরুষে যার কথাটা থাকে না, ন তৎপুরুষে যার কথাটা থাকে না। যেমন দেখো, নেই হুঁশ যার বেহুশ, নেই বুঝ যার অবুঝ। আর এখানে আসলে বেহুশ বলতে হুঁশ নাই সেটাকে বোঝাচ্ছে না, বরং বেহুশ ব্যক্তিটাকে বোঝাচ্ছে। আর নেই বুঝ যার বলতে এখানে অবুঝ শিশুটাকে বোঝাচ্ছে। যে বুঝ দেয় সেই জিনিসটাকে বোঝাচ্ছে না, বরং এখানে অবুঝ শিশুটাকে বোঝাচ্ছে। যে কে বুঝে না, ওই শিশুটা বুঝতেছে না, অবুঝ। আরে শিশুটাকে হয়তো তোমরা জানো, তাই আর কিছু বললাম না। তো পরবর্তীতে দেখো, নেই উপায় যায় নিরুপায়, অর্থাৎ নিরুপায় বলতে উপায় যে নাই সেটা বোঝাচ্ছে না, বরং নিরুপায় ব্যক্তিটাকে বোঝাচ্ছে। ঠিক একইভাবে ভুল নেই যার নির্ভুল। ঠিক আছে, তো এগুলো হচ্ছে নবহুব্রীহি। আর ন তৎপুরুষের মধ্যে যার কথাটা থাকে না, এবং ন তৎপুরুষে পরের পদের অর্থটা প্রাধান্য পায়, কিন্তু নবহুব্রীতে পরের পদ পূর্ব পদ কোনোটারই প্রাধান্য পায় না, বরং অন্য একটা জিনিসকে এখানে প্রাধান্য দেওয়া হয়। অলুক বহুব্রীহি, অলুক বহুব্রীহি হচ্ছে পূর্ব পদে বিভক্তি লোপ পায় না, এবং ব্যাস বাক্যে যার কথাটা থাকে। এবং এই অলুক বহুব্রীহিতে মনে রাখবে, এই অলুক বহুব্রীহিতে পূর্বপদ পরপদ কোনোটার অর্থই প্রাধান্য পায় না। যেমন আর অলুক দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ দুইটার অর্থে প্রাধান্য পায়, যেমন দুধে ও ভাতে বলতে দুধ ভাত দুইটা জিনিসকে বোঝাচ্ছে, এবং এর বেশ বাক্যে এবং ওয়ার্ড থাকে। আর অলুক তৎপুরুষ সমাসে পরপদের অর্থটা প্রাধান্য পায়, যেমন ঘোড়ার ডিম বলতে ঘোড়াকে বোঝাচ্ছে না, বরং ঘোড়ার ডিমটাকে বোঝাচ্ছে। কিন্তু অলুক বহুব্রীহি সমাসে মনে রাখবে,
অলোক বহুব্রীহি সমাসে পূর্বপদ পরপদ কোনোটাকেই বোঝাচ্ছে না, বরং নতুন কোনো অর্থকে বোঝাচ্ছে। যেমন গলায় গামছা বলতে গলা, গলাকেও বোঝাচ্ছে না, গামছাকেও বোঝাচ্ছে না, বরং ওই ব্যক্তিটাকে বোঝাচ্ছে। মুখে ভাত যার, এখানে মুখটাকেও বোঝাচ্ছে না, ভাতটাকেও বোঝাচ্ছে না, বরং মুখে ভাত যে ব্যক্তিটার, সেই ব্যক্তিটাকে বোঝাচ্ছে। তো আশা করছি বুঝতে পারছো। তো মাথায় পাগড়ি যার, এখানে মাথাকেও বোঝাচ্ছে না, পাগড়িকেও বোঝাচ্ছে না, বরং মাথায় পাগড়ি যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটাকে বোঝাচ্ছে। এই জন্য আমি বারবার একটা কথাই বলছি যে বহুব্রীহি সমাসে পূর্বপদ পরপদ কোনো পদের অর্থই প্রাধান্য নয় শিক্ষার্থীরা। এবং সর্বশেষ আমরা যেটা দেখবো কালে কলম যার, কানে কলম, এটাও দেখো ব্যক্তিটাকে কিন্তু বোঝাচ্ছে। এবার প্রত্যয়ন্ত বহুব্রীহি, প্রত্যয়ন্ত বহুব্রীহি মানে হচ্ছে, খেয়াল করবে যে প্রত্যয়ন্ত বহুব্রীহি যে সমস্ত পদের পরপদে পরপদে আ, এ, ও এগুলো যদি যুক্ত হয় তাহলে সেগুলো হচ্ছে প্রত্যয়, এই প্রত্যয় যদি যুক্ত হয় তাহলে সেগুলোকে বলবো প্রত্যয়ন্ত বহুব্রীহি। যেমন দেখো দুই দিকে টান যার, সেটাকে আমরা বলবো দোটানা, দুই দিকে টান যার দোটানা। আর এখানে দুই দিকে টানকে বলে নাই, বরং ওই দোটানা যে মন, যার মন বা যে দোটানা তার মনটাকে বা সেই ব্যক্তিটাকে বোঝাচ্ছে। তারপর যদি দেখো যে ঘর মুখ, ঘরের দিকে মুখ যার, ঘর মুখ ও, একদিকে চোখ যার, এক চোখা আ, তাহলে দেখো ও, আ, হ্যাঁ, অথবা এ, এই জিনিসগুলো যদি থাকে সমস্ত পদের শেষে, হ্যাঁ, সমস্ত পদের পরপদের সাথে যদি এই জিনিসগুলো থাকে তাহলে সেটাকে বলবো আমরা প্রত্যয়ান্ত বহুব্রীহি। আশা করছি বুঝতে পারছো। আর এটা তো দেখলাম। তো এখন দেখবো লাস্ট মধ্য পদলোপী বহুব্রীহি। এই জিনিসটা লাস্ট লেখো, এটা আছে সংখ্যাবাচক বহুব্রীহি। মধ্য পদলোপী বহুব্রীহি হচ্ছে যে তোমার ব্যাস বাক্যের মাঝে অনেক কিছু থাকবে, কিন্তু সেগুলো সমস্ত পদে লোপ পেয়ে যাবে। যেমন সোনার মতো উজ্জ্বল মুখ যার, সোনা মুখ, হ্যাঁ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ, বিড়ালের মতো চোখ যে নারীর, বিড়াল চোখী, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি। কিন্তু এখানে দেখো এই যে সোনার মতো মুখ, এখানে সোনাকেও বোঝাচ্ছে না, মুখটাকেও বোঝাচ্ছে না, মানে স্বর্ণ মুখ কোনোটাকে বোঝাচ্ছে না, বরং সোনার মতো মুখ যে ব্যক্তিটার তাকে বোঝাচ্ছে। গায়ে হলুদ বলতে গাকেও বোঝায় না, হলুদকেও বোঝায় না, বরং গায়ে হলুদ বলতে যে অনুষ্ঠানে তোমার কি হলুদ দেওয়া হয় সেই অনুষ্ঠানটাকে বোঝাচ্ছে। বিড়াল চোখী বলতে বিড়ালকেও বোঝায় না, চোখকেও বোঝায় না, বরং যে নারীর বিড়াল চোখ সেই নারীটাকে বোঝাচ্ছে। হাতে খড়ি বলতে অনুষ্ঠানটাকে বোঝাচ্ছে, অর্থাৎ অন্য কিছু বোঝায়। আর এর মাঝে দেখো অনেকগুলো কথা আছে, সেগুলো কি হয়ে যায়, সমস্ত পদে সেগুলো বাদ হয়ে যায়, সেগুলো বাদ হয়ে যায়। এই জন্য এটাকে বলা হয় মধ্যপদলোপী বহুব্রীহি, নট মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এখন অনেকে কোশ্চেন করতে পারে, ভাইয়া ভাইয়া এখানে কি সোনা মুখ ও আছে, হ্যাঁ, তাহলে তো প্রত্যয়ন্ত হওয়ার কথা। এখন খেয়াল করবে, ভালো মতো খেয়াল করবে, একটি জিনিস খেয়াল করবে, এখানে সেটি আলোচনা করা হয়েছে কিনা এখানে তো আলোচনা করি নাই, তাও একটু বলে নেই যে তোমার যদি তোমার এই মধ্যপদলোপী সোনামুখ থাকে এবং অপশনে যদি প্রত্যয়ান্ত এবং মধ্যপদলোপী দুইটাই থাকে, তখন তোমরা প্রত্যয়ান্ত দিবা। আর প্রত্যয়ান্ত যদি না থাকে তখন তোমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস এটি তোমরা দিবা। আশা করছি বুঝতে পারছো। তো পরবর্তীতে দেখো আমরা যদি দেখবো সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি এই সমাসটিতে তোমার যার কথাটা থাকে এবং সমস্ত পদটি বিশেষণ পদ হয়, যেমন দেখাচ্ছি। আর দ্বিগু সমাসে সমাহার কথাই থাকে। কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি বলতে খেয়াল করবে, সংখ্যাবাচক দ্বিগু সমাসে যেটি হয় যে পরের যে পদ সেটার অর্থ প্রাধান্য পায়, কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহিতে পরপদ পূর্বপদ কোনটার অর্থে প্রাধান্য পায় না, বরং নতুন একটা শব্দের অর্থ প্রাধান্য পায়। যেমন তিন পায়া, তেপায়া বলতে, এখানে তিন পায়া বলতে তিনটাকেও বোঝাচ্ছে না, পা কেউ বোঝাচ্ছে না, বরং এখানে একটা স্ট্যান্ড, এই যে এখানে স্ট্যান্ড সেই জিনিসটাকে বোঝাচ্ছে। আবার দেখো চৌচাল আছে যার, চৌচালা, এখানে চৌচাল বলতে চৌকেও বোঝায় না, চালকে বোঝায় না, বরং এটা একটা চৌচালা ঘর, ঘরকে বোঝাচ্ছে। তিন পায়া স্ট্যান্ড, তাহলে দেখো এই এই শব্দগুলা একটা বিশেষণ হিসেবে কাজ করছে। যে দেখো চৌচালা ঘর, চৌচালা ঘর, ঘরটা কেমন ভাই, চৌচালা। তো এই বিশেষণ, বিশেষণ হচ্ছে অন্য একটা শব্দকে যারা মডিফাই করে। ঠিক একইভাবে দশ আনন যার, এখানে দশ আনন যার বলতে কাকে বোঝাচ্ছে, দশ, দশ মানে সংখ্যাকেও বোঝাচ্ছে না, মাথাকেও বোঝাচ্ছে না, বরং রাবণকে বোঝাচ্ছে, একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। চার হাতি বলতে এখানে দেবী দুর্গাকে বোঝাচ্ছে, হাতকেও বোঝায় না, চারকেও বোঝায় না। তাই আশা করছি বুঝতে পারছো, সংখ্যাবাচক বহুব্রীহি হচ্ছে পূর্বপদ পরপদ কোনটাকেই বোঝায় না, অন্য কোনো নতুন অর্থ বোঝায়, সেটাকেই আমরা সংখ্যাবাচক বহুব্রীহি বলে থাকি। কিন্তু দ্বিগু সমাসে পরের যে পদটা সেটার অর্থ প্রাধান্য পায় শিক্ষার্থীরা। তো তারপর দেখো নিপাতনে সিদ্ধ, এইগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, যে দুই দিকে অপজার দ্বীপ, তারপর জীবিত থেকে মৃত, জীবমৃত, তারপর হচ্ছে তোমার অন্তর্গত অপজার অন্তরীপ, এই কয়েকটা জিনিস একটু মুখস্থ করতে হবে। পণ্ডিত হয়ে মূর্খ যিনি, পণ্ডিত মূর্খ, নরাকারে পশু যে নর পশু, এই কয়েকটা জিনিস তুমি যদি পড়ো, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি এর বাইরে আর কিছু নাই। নিপাতনে সিদ্ধ মানে হচ্ছে যে কোনো নিয়ম মানে না। আশা করছি বুঝতে পারছো। এবার আমরা আলোচনা করব প্রাদি এবং হচ্ছে নিত্য সমাস, আমাদের লাস্ট এবং সর্বশেষ যে সমাসগুলো আছে তার মধ্যে একটি। তো প্রাদি সমাস খেয়াল করবে, প্রাদি সমাসে প্র, পরি, প্রতি, অনু, উদ এই জিনিসগুলো থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো প্রাদি সমাস। যেমন প্র যে ভাত, প্রভাত, পরি যে ভ্রমণ, পরিভ্রমণ, বেলাকে অতিক্রান্ত, উদ বেল, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার অতিক্রান্ত কথাটা থাকলে উদ কথাটা আসে আর কি, হ্যাঁ।
প্রজেবচন, প্রবচন, অনুজেতাপ, অনুতাপ। এখন কথা হচ্ছে ভাইয়া ভাইয়া এখানে তো কি আছে, এগুলো তো ভাইয়া আমরা অব্যয় ভাব, এই যে শৃঙ্খলাকে অতিক্রান্ত উচ্ছৃঙ্খল, তাহলে এখানে কিন্তু উদ কথাটা আছে, উদ, এখানেও দেখো উদ, এর কিন্তু একটা উপসর্গ। তো এই উপসর্গগুলো যদি থাকে তাহলে সেগুলো হচ্ছে প্রাদি সমাস। এখন কথা হচ্ছে ভাইয়া ভাইয়া এগুলো যদি তোমার কি পরীক্ষায় আসে, এবং আমরা তো জানি যে তোমার কি অব্যয়ভাব এবং প্রাদি সমাস এই দুইটাই যদি অপশনে থাকে, কারণ আমরা বলছিলাম যে এই উপসর্গ জাতীয় যে শব্দগুলো সেগুলো অব্যয়ভাব সমাসেও থাকে। এখন কথা হচ্ছে ভাই দুইটাই যদি থাকে তখন আমরা কি করব, তখন তোমরা অ্যান্সার অব্যয়ভাব উত্তরে দিবা। আর যদি অব্যয়ভাব না থাকে তখন তোমরা প্রাদি দিবা। যদি অব্যয়ভাব না থাকে তখন তোমরা প্রাদি দিবা। আশা করছি কথাটা বুঝতে পারছো। আর যদি অব্যয়ভাব না থাকে তখনই তোমরা প্রাদি দিবা। আচ্ছা, এখন আসো নিত্য সমাস। নিত্য সমাস কি ভাই? নিত্য সমাস হচ্ছে এই সমাসের ব্যাস বাক্য নিয়ম অনুসারে ভাঙা যায় না। এই সমাসের ব্যাস বাক্য আমরা কি করতে পারি না, নিয়ম অনুসারে ভাঙতে পারি না, অর্থাৎ কোনো নিয়ম হয় না, নিপাতনে সিদ্ধ বলতে পারো, কিন্তু এটাকে নিত্য সমাসই বলা হয়। তো এই ব্যাস বাক্যে জাস্ট তুমি এই টেকনিকটা আমি বলে দিচ্ছি যে ব্যাস বাক্যে যদি অন্য কথা থাকে তাহলে হয়ে যায় অন্তর, অন্য কথা থাকলে এর পরিবর্তে সেটা হয়ে যায় অন্তর। যেমন দেখো অন্য গ্রাম হয়ে যায় গ্রামান্তর, কিন্তু কথা হচ্ছে এখানে গ্রামের পরে অন্তর কথাটা আসে। আমি তোমাদের দেখাচ্ছি একটু প্র্যাকটিক্যালি। যেমন দেখো অন্য গ্রাম, তাহলে দেখো গ্রাম, এই অন্যটা এখানে এসে সেটা হয়ে যাবে অন্তর, গ্রাম এবং অন্তর মিলে সেটা হয়ে যাবে গ্রামান্তর, অর্থাৎ এই অন্য কথাটা পরে আসবে এবং সেটি হয়ে যাবে গ্রামান্তর। ঠিক একইভাবে অন্য দেশ দেশান্তর, অন্য যুগ যুগান্তর, এগুলো সব হচ্ছে কি ভাই নিত্য সমাস, এগুলো সব হচ্ছে নিত্য সমাস। আমি আবারও দেখাচ্ছি, যেমন দেখো অন্য গ্রাম গ্রামান্তর, অন্য কাল কালান্তর, অন্য যুগ যুগান্তর, হ্যাঁ অন্তর আসবে। আবার দেখো যদি কোনো শব্দে কেবল কথা থাকে, কেবল কথা থাকে, তাহলে সেটিও সরে গিয়ে সেটি মাত্র হয়ে যাবে। যেমন দেখো কেবল জল, জল মাত্র, কেবল দর্শন, দর্শন মাত্র, কেবল চলা, চলা মাত্র। আশা করছি বুঝতে পারছো যে কেবল কথাটা থাকলে সেটি হয়ে যাবে মাত্র এবং সেটি পরে চলে যাবে। ঠিক একইভাবে আমরা যদি দেখি যে তোমার ব্যাস বাক্যে যদি একটি বা এই কথা থাকে তাহলে সেটি খানা হয়ে যায় এবং সেটাও পরে বসে। যেমন দেখো আমি যদি বলি যে তোমার একটি বই, একটি ঘর, ঘরখানা, অনেক মানুষ, মানুষগুলি, অথবা তোমার এই যে অনেক বা সমস্ত, এই কথাও থাকতে পারে। অনেক বা সমস্ত যদি থাকে সেটা পরিবর্তে গুলি বা গুলো, এগুলো হয়। গুলি বা শুদ্ধ এই কথাটা হয়। আমি আবার বলছি, অনেক কথাটা থাকলে সেটি পরে গিয়ে গুলি বা শুদ্ধ হয়ে যায়। যেমন দেখো এই বা একটি ঘর হয়ে যায় ঘরখানা, অনেক মানুষ হয়ে যায় মানুষগুলি, সমস্ত গ্রাম হয়ে যায় গ্রাম শুদ্ধ। আশা করছি বুঝতে পারছো, সমস্ত থাকলে হবে শুদ্ধ আর অনেক থাকলে হবে গুলি। তো এই জিনিসগুলো আমাদের নিত্য সমাসে থাকে। তো আশা করছি আজকের ক্লাসটি খুবই প্রাণবন্ত লেগেছে। তাও যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, কোনো জিনিস যদি আবার বোঝাতে হয় তোমরা বলো, ইনশাল্লাহ প্রত্যেকের কোশ্চেন আমি খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করব। আর যদি কারো কোনো সমস্যা না থাকে, আমরা একবারে ক্লাসের শেষ পর্যায়ে এসে পড়ছি। আশা করছি সমাজ সম্পর্কে আমাদের সম্পূর্ণ একটি আলোচনা হয়ে গেছে 3টা পর্বে। প্রথম পর্বে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটি ছিল সমাসের একবার বেসিক গঠন। পরবর্তীতে আমরা যেটি আলোচনা করেছিলাম সেটি ছিল হচ্ছে যে তোমার কর্মধারয়, তৎপুরুষ কর্মধারয়, এবং হচ্ছে তোমার অব্যয়ভাব এবং হচ্ছে তোমার দ্বন্দ্ব সমাস, এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবং আজকে আমাদের বাকি যে সমাসগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তাই আশা করছি শিক্ষার্থীরা আজকের ক্লাসটি খুবই প্রাণবন্ত ছিল, তোমরা খুব সুন্দরভাবে করতে পেরেছো। আর যদি কারো কোনো সমস্যা না থাকে তাহলে আমরা আমাদের ক্লাসটি এখানেই শেষ করতে পারি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমাদের ক্লাসটি করার জন্য। খোদা হাফেজ, শুভরাত্রি, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।